মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল। গত 2 বছর যাবৎ এই সুগার মিলটি বন্ধ হয়ে আছে। যখন মিলটি চালু ছিল তখনও আখ মাড়াইয়ের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মের সন্ধানে লোকজন এখানে আসত। এমনই একজন রশিদ সাহেব, এটি তার ছদ্মনাম। সে প্রতি বছর আখ মাড়াইয়ের মৌসুমে কাজের সন্ধানে রংপুর সুগার মিলে আসত। একসময় এখানেই তার চাকরি পার্মানেন্ট হয়ে যায়। তখন পরিবার নিয়ে সে মহিমাগঞ্জেই বাস করতে শুরু করে। তার বড় ছেলে ইমরান তখন ক্লাস 8 পাশ করেছে কুড়িগ্রামের একটি স্কুল থেকে। তো তিনি সিদ্ধান্ত নিলেন ইমরানকে মাদ্রাসা লাইনে পড়াবেন। মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা উত্তরবঙ্গ তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। সেখানেই ইমরানকে ভর্তি করানো হলো। সবই ঠিকঠাক চলছিল। সে দাখিল অর্থাৎ এসএসসি পাশ করার পর সিদ্ধান্ত নিল আর পড়াশোনা করবে না, পরিবারের হাল তাকেই ধরতে হবে। এরপর সে চাকরির সন্ধানে ঘুরতে ঘুরতে শেষমেশ মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের নাইট গার্ড হিসেবে জয়েন করে। বলে রাখা ভালো, এই কলেজের সঙ্গেই ছিল কেন্দ্রীয় গোরস্থান, আর গোরস্থানের প্রবেশ পথ ছিল কলেজের ভেতর দিয়েই। অর্থাৎ গোরস্থানে প্রবেশ করতে হলে কলেজের মেইন গেট দিয়ে ঢুকে মাঠের মধ্য দিয়ে গোরস্থানে যেতে হবে। একদিন সকালবেলা ইমরানকে গোরস্থানের দক্ষিণ পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। ধরাধরি করে কলেজের ছাত্ররা তাকে বাসায় নিয়ে যায়। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, আর তুমি গোরস্থানেই বা ঢুকেছিলে কেন? এরপর ইমরান বলে, গতকাল আমি ডিউটিরত অবস্থায় গভীর রাতে কবরস্থানের দিক থেকে মাটি খোঁড়ার শব্দ পাচ্ছিলাম। আমার মনে খটকা লাগলো, এত রাতে কেউ লাশ চুরি করার জন্য আসেনি তো? টর্চ হাতে আমি এগিয়ে গেলাম কবরস্থানের দিকে। গেট খুলে ভেতরে ঢুকলাম, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না। এরপর আমি নতুন একটি কবরের দিকে গেলাম, আর সেখানে সামান্য একটু খোঁড়া অংশ দেখতে পেলাম। আমি ভাবলাম কোনো কুকুর কিংবা শেয়াল এই কাজ করেছে। মাটি দিয়ে আবারও ঢেকে দিচ্ছিলাম। হঠাৎ করেই পেছন থেকে কেউ আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর তারপর আমার আর কিছু মনে নেই। সব শোনার পরে কলেজ থেকে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কয়েকদিনের ছুটি দেয়া হলো তাকে। সেদিন দুপুরে গোসল করার সময় ইমরান খেয়াল করে তার শরীরে বেশ কয়েকটি আঁচড়ের দাগ, এছাড়াও তার সামনের অংশের কিছু চুল নেই। ইমরান বুঝতে পারেনি তার সঙ্গে কি ঘটতে চলেছে। আজ রাতে তার ডিউটি নেই, তাই সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, তবে পুরোপুরিও না। তখন সে ঘোরের মধ্যে ইমরান খেয়াল করে একটি অবয়ব তার ঘরে বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে কি কোনো মানুষ নাকি অবয়ব, কিছুই বোঝা যাচ্ছে না। ভয়ে ইমরানের শরীরের লোম দাঁড়িয়ে যায়। সে চিৎকার দেয়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। এরপর সেই অবয়বটি উঠে দাঁড়ায় আর একটি খুবই মোটা এবং মিশ্রিত কণ্ঠে বলে, তুই কাল যেটা করেছিলি তার জন্য তোকে আমি ছাড়ব না, তোকে মরতেই হবে। তোর আত্মা আমার কাছে বিসর্জন দিতে হবে। এরপর ঘরের মধ্যে যেন ঝড় শুরু হয়ে গেল। সবকিছু ওলট পালট করে দিয়ে সে অবয়বটি চলে গেল। ঘুম ভেঙে গেল। এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিল? কিন্তু ঘরের সবকিছু এলোমেলো কেন? সে তাড়াতাড়ি সমস্ত ঘটনাটি তার মা বাবাকে জানালো। তাকে একজন হুজুর দেখানো হলো। হুজুর ভালো করে ইমরানের শরীরের দিকে তাকিয়ে বলল, তোমার ওপর অনেক খারাপ জিনিস নজর দিয়েছে বাবা, এর থেকে রেহাই পাওয়া কোনো সহজ ব্যাপার না। এই বলে হুজুর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। তারপর তিনি কাগজে কিছু একটা লিখলেন, কিন্তু কি লিখলেন তা পরিষ্কার বোঝা গেল না। হুজুর কাগজটি ভাঁজ করে ইমরানের হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, আজ গভীর রাতে তুমি কলোনির কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকবে এবং অবশ্যই পাক পবিত্র হয়ে শরীরে সুগন্ধি মেখে। একজন আসবেন তোমার সঙ্গে দেখা করতে, তাকে দেখে আবার ভয় পেও না। সালাম দিয়ে তার হাতে এই কাগজটি দেবে। এরপর সে যদি চলে যেতে বলে তবে সেখান থেকে চলে আসবে, আর থাকতে বললে থাকবে।
হুজুরের কাছ থেকে বিদায় নিল ইমরান। হুজুরের কথা মতো প্রস্তুতি নিল। রাত 12টার পর বাসা থেকে বের হয়ে গেল। কালো মেঘে ঠেকে থাকা আকাশে চাঁদটাকে দেখা যাচ্ছে না। হাতে থাকা টর্চটাও নিভু নিভু। তাড়াহুড়ো করতে গিয়ে চার্জ দিতে ভুলে গেছে। এখন এসব ভাবলে চলবে না। যেভাবেই হোক গন্তব্যে পৌঁছাতে হবে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই রাস্তা শেষ হচ্ছে না, যেন দীর্ঘকাল ধরে এই একটি রাস্তা ধরেই হাঁটছে। তবে শরীরে কোনো ক্লান্তি আসছে না। ইমরান, হ্যাঁ ইমরান। হঠাৎ কেউ একজন ডাকলো। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে আবছা আবছা বুঝতে পারল কোনো বৃদ্ধ লোক হবে। লোকটা তার কাছে এসে বলল, হুজুর আমাকে পাঠিয়েছেন তোমার সাথে কবরস্থানে যাওয়ার জন্য, যাতে তোমার কোনো বিপদ না হয়। ও ঠিক আছে। তারা হাঁটতে শুরু করলো। ইমরান চেষ্টা করছিল লোকটার মুখ দেখার জন্য, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। দুজনেই একসাথে হাঁটছে, তবে তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। সুগার মিল এলাকায় পৌঁছানোর পর লোকটি বলে, আমার মনে হয় তোমার আর না যাওয়াই ভালো। তুমি ওই জিনিসটা ওটা আমাকে দিয়ে দাও। কিন্তু হুজুর তো আমাকে নিজের হাতে দিতে বলেছে। ও তুমি ভেবো না, ওটা ঠিক জায়গা মতোই পৌঁছে যাবে। ইমরান সরল মনে কাগজটি তার হাতে দিয়ে দিল। কিন্তু এরপরই তার সাথে যে এমন কিছু ঘটবে তা সে কল্পনাও করেনি। একেবারে চোখের সামনে থেকে সেই লোকটি অদৃশ্য হয়ে গেল। ভয়ে ইমরানের শরীরের লোম দাঁড়িয়ে গেল। চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দৌড়াতে শুরু করলো আর হায়াতুল কুরসি পাঠ করতে লাগলো। এর মধ্যে যে কতটা সময় কেটে গেছে তা সে আন্দাজ করতে পারেনি। কিছুক্ষণ পর আজানের শব্দে সে চোখ মেলল। চোখ খুলে দেখে তাকে মাদ্রাসায় মসজিদের মধ্যে শুইয়ে রাখা হয়েছে, আর হুজুর তার পাশে বসা। দৌড়াতে দৌড়াতে কখন কিভাবে সে অজ্ঞান হলো বুঝতেও পারেনি। এরপর হুজুর তাকে বলে, আমি মসজিদে যাচ্ছিলাম আর তখনই দেখি রাস্তার মাঝে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল তোমার? তুমি ওই জিনিসটা হাতে দাওনি? এরপর ইমরান রাতের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা খুলে বলল। হুজুর পুরো ঘটনাটি মন দিয়ে শুনলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বললেন, চলো এখন নামাজ পড়ি। যাও, তুমি উঁচু করে এসো। ইমরান উঁচু করে আসলো এবং হুজুরের সঙ্গে নামাজ আদায় করল। নামাজ শেষে তারা মসজিদের এক কোণায় গিয়ে বসল। হুজুর বললেন, শোনো ইমরান, প্রথমত আমি কোনো লোক পাঠাইনি তোমার সঙ্গে দেবার জন্য, আর তোমার ভুলটা ছিল কাগজটা ওকে দেয়া। কারণ ও ছিল একটা খারাপ জিন যে তোমার ক্ষতি করতে এসেছিল। তুমি পাক পবিত্র ছিলে, যে কারণে তোমাকে স্পর্শ করতে পারেনি। আর তোমাকে যে কাগজটা দেয়া হয়েছিল সেটা মূলত একটা চিঠি, যেটা আমার পরিচিত একটা জিনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তোমার। কিন্তু তোমার উপরে এমনভাবে কালো জাদু করা হয়েছে যে সবসময় তোমার উপর একজন জিন নজর রাখছে। তোমাকে কিছুতেই সে লক্ষ্যে পৌঁছাতে দেবে না। আমি তোমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যাব। আজকে বিকেলেই উনি হয়তো সমাধান দিতে পারবেন। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। হুজুর ইমরানকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। হুজুরের মাথায় সারাদিন একটাই চিন্তা হচ্ছিল, এসব হওয়ার তো কথা ছিল না। কারণ গোপনে ইমরানের সাথে দুজন জিন পাঠানো হয়েছিল যেন সে নিরাপদ থাকে। তারপরেও এমনটা হলো কিভাবে? আর সেই জিন দুজন এখনো কোনো খবর নিয়ে আসলো না কেন? বিকেলের দিকে ইমরানকে নিয়ে তিনি হাঁটা ধরলেন বড় হুজুরের সাথে দেখা করার জন্য।
তীব্র গরমের মধ্যেও যেন তাদের শরীরে কোনো ক্লান্তি অনুভূত হচ্ছিল না। কারণ আগে শুধু সমস্যা ছিল ইমরানের, এবার হুজুরেরও। প্রিয় জিন দুজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তিনি অনেকটাই মর্মাহত। অনেকটা পথ অতিক্রম করে বড় হুজুরের বাসার সামনে পৌঁছাতেই দেখা গেল হুজুর আছেন সেখানে। বড় হুজুর তাদের নিয়ে ঘরে বসালেন এবং সব কথা শুনলেন। বড় হুজুর সব শুনে একটা তাবিজ দিলেন ইমরানকে, আর সব সময় সেটা সঙ্গে রাখতে বললেন। তিনি ইমরানকে এও বলে দিলেন যে এই তাবিজ থাকলে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এই জাদু, এই কালো জাদু কাটানো এই মুহূর্তে সম্ভব না। তবে আজ রাতের মধ্যেই কিছু করতে পারবো ইনশাল্লাহ। তুমি বাড়ি যাও, আমরা দুজন এখন একটা কাজ করব। যদি কোনো সমস্যা হয় তবে আমার একজন বার্তাবাহক জিন আছে, তিনি তোমাকে খবর দেবেন, আর তখনই আমরা তোমার কাছে চলে আসব। হুজুরকে বিদায়ী সালাম জানিয়ে নিজের বাড়ি ফিরল ইমরান। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল ইমরান। চোখ লেগে এসেছে। এমন সময় সে অনুভব করল কেউ তার পাশে শুয়ে আছে। পাশে ঘুরেই দেখতে পেল কাফনে মোড়ানো একটি লাশ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর বিছানার পাশেই সেই কালো অবয়বটি ধীরে ধীরে কাছে আসছে। ইমরানের হাত পা অবশ হয়ে যাচ্ছে, নড়তে পারছে না সে। ইমরান গলা ছেড়ে চিৎকার দিয়ে বলল, আর পারছি না, আমাকে মেরে ফেলুন, এই জীবন আমি রাখতে চাই না, আমাকে মুক্তি দিন, এই জীবন থেকে মুক্তি দিন। কর্কশ কণ্ঠে অবয়বটি বলে ওঠে, মুক্তি পেতে চাস? তোকে মুক্তি দেব। আমি বেঁচে থাকা অবস্থায় তোকে জীবিত থাকতে দেব না। আমার হাতে তোকে মারব না, তুই নিজেকে শেষ করে দিবি। এবার স্বেচ্ছায় ইমরান বিছানা থেকে উঠে দাঁড়ায়। ঘরের ভেতরে থাকা একটা দড়ি নিয়ে সিলিংয়ের সাথে টাঙায়। নিজের গলায় ফাঁসির দড়িটি পরে নেয়। চোখ বন্ধ করে জীবনের সমস্ত বেদনাদায়ক স্মৃতিগুলো স্মরণ করে সে। আর কয়েক মুহূর্ত পরেই জীবনের ইতি ঘটবে। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। মা বাবা ও দুই হুজুর এসেছেন, ইমরানকে ডাকছেন তারা। অবয়বটি কর্কশ কণ্ঠে বলে ওঠে, দেরি করিস না। পা দিয়ে চেয়ারটা ঠেলে ফেলে দিল ইমরান। চোখ বন্ধ হয়ে আসলো, শরীর ছটফট করতে লাগলো। গায়ের সমস্ত শক্তি দিয়ে হাত ওপরে তোলার চেষ্টা করলেও একটুও উঠছে না। এরই মধ্যে দরজা ভেঙে দুই হুজুর তার মা বাবা ঘরে ঢুকে দেখে সেই করুণ দৃশ্য। সাথে সাথে তাকে উদ্ধার করা হয়, তবে অজ্ঞান অবস্থায়। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে ইমরানের জ্ঞান ফিরে আসে। এরপর থেকে আর কখনো ইমরানের সাথে কোনো কিছু ঘটেনি। সেদিন রাতেই তার উপরে করা কালো জাদু কাটিয়ে দেয়া হয়, আর সেই অবয়বটিকে বোতলবন্দি করে নির্জন এলাকায় মাটিতে পুঁতে রাখা হয়। কিভাবে বোতলবন্দি করা হয়েছিল তা জানা হয়নি। ইমরানের সে সময় কোনো জ্ঞান ছিল না, তবে সে পরে জানতে পারে বোতলবন্দি করার পর সেই জিনটিকে বলা হয়েছিল সে কে, কেন এসব করল, কে করেছে এই কালো জাদু। জিনটি তখন নরম কণ্ঠে বলে, আমার নাম ইদ্রিস। আমি গত 50 বছর ধরে একজন তান্ত্রিকের গোলাম হয়ে আছি। কিছুদিন আগে আমার মহাজন আমাকে নিয়ে কবরস্থানে যায় একটা লাশ চুরি করার জন্য, কিন্তু ইমরান আমাদের অবস্থান বুঝতে পারে। সে গোরস্থানের মধ্যে আসার আগেই আমরা লুকিয়ে পড়ি, তারপর পেছন থেকে তাকে আক্রমণ করি। আমার মহাজন প্রচন্ড রেগে গিয়েছিল, কারণ ওনার অনেক দিনের সাধনা পূরণ হতে চলেছিল। তা ইমরান হতে দিল না। জেদ করে সে ইমরানের ওপরেই কালো জাদু করে ফেলে, ওকে মেরে ফেলবে বলে। জিনটিকে বোতলবন্দি করার পর থেকে ইমরান আর কখনো খারাপ কিছু দেখেনি। এরপর ইমরান আবারও চাকরিতে যোগ দেয়। তার কিছুদিন পরেই অজানা এক বিশেষ কারণে নাইট গার্ডের চাকরি ছেড়ে দেয়।
এরপর সে নতুন একটি চাকরিতে জয়েন করে এবং নতুন জীবন শুরু করে। বর্তমানে ইমরানের স্ত্রী এবং 2 সন্তান, তারা সুখী আছে। ইমরান এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনাবার জন্য। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, লেখায় যে ভুলগুলো ছিল সেগুলো আমি আর উল্লেখ না করি। আমার মনে হয় যে আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি সবার ভালো লেগেছে। সবার যদি ভালো লাগে তাহলে আমি আনন্দিত হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12টা বেজে এবং আমার সঙ্গে আছেন, আপনারা হয়তো সবাই চেনেন তাকে, বিভিন্ন সময় নানান রকমের আনন্দ আবিলাই পরিচয় করে কেমন আছেন? নাবিলা, আমি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, নাবিলা অলরেডি জয়েন করেছে এবং নাবিলাকে আমরা শুনতে পাচ্ছি এখন। তো নাবিলা, আমি আপনাকে আপনি সকালবেলার শো বা সকালবেলার দিকটা একটা খুব দ্রুত আপনি আবারও কিছু কন্টেন্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। তার আগে আজকে ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়, বরং আমাদের একজন গেস্ট আছেন, প্রথমে কিছু কথা বলে তারপরে আমাদের আজকের গেস্ট। প্রথমত আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ রাসেল ভাই, আর আশা করছি খুব শীঘ্রই কোনো কন্টেন্ট নিয়ে আসবো। কিন্তু আজকের শোটা খুবই স্পেশাল। আমি নিজে প্রচন্ড আই বিলিভ ইন সামথিং এলস আদার দ্যান হিউম্যান বিংস, কিন্তু কখনো বড় বোনের কাছ থেকে সব গল্প শোনা হয়নি। কিন্তু গত সপ্তাহে আপনার সাথে আড্ডায় বসে আমার বড় বোন এমন কিছু গল্প শেয়ার করলো যেটা সত্যি পুরা গুজবাম্পস দেওয়ার মতন। তো আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমার খুবই প্রিয় আমার বড় বোন নাজিফা, যে তার কিছু এক্সপিরিয়েন্সেস শেয়ার করবে আপনার সকল দর্শকের সাথে, এবং এগুলো একদমই রিয়েল, কারণ ও আসলে গল্প বানিয়ে বলতে পারে না। আর আমার আম্মু এগুলা ফিল করেছে, ওর বাচ্চারাও ফিল করেছে। তো আশা করবো সবাই শুনবে এবং এনজয় করবে। রাসেল ভাই, আমার বড় বোন, আমি কিছু কোশ্চেন করবো, যে কোশ্চেন গুলোর মধ্যে যদি মনে হয় যে না আপনার কোনো কোশ্চেন করা উচিত বা দরকার, আপনিও করেন। যেমন নাজিফা আপু, আমরা সবাই খুব পছন্দ করি, কারণ আপনি সবার আগে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন ভালো মানুষ। এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। তো আমি একটু আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আপনি আপনার মাকে অনেক কথা বলছিলেন, যে তিনি অনেক কিছু টের পান, বুঝতে পারেন। এই ব্যাপারগুলো আমাদের সাথে একটু বলবেন, যে উনি হঠাৎ করে মানে কি ধরনের বিষয়গুলো টের পান, বা কিভাবে আপনারা বুঝলেন যে উনি অনেক কিছু টের পাচ্ছেন, এই ব্যাপার। আম্মু তো মানে হচ্ছে কি সবসময় নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজটাও পড়ে। তো আমি ফার্স্ট ফিল করেছি আম্মু একবার রাত্রেবেলা আমাকে হঠাৎ করে বলছে, সম্ভবত 3টার দিকে, মা আমাকে বলছে যে হচ্ছে গিয়ে নাজিফা আমি নামাজ পড়ছি, একটু এসে ড্রয়িং রুমে ঘুমাও। তো আমি বললাম যে হচ্ছে গিয়ে ড্রয়িং রুমে এখন? বলে যে হ্যাঁ একটু এসে শো, আমি নামাজ পড়তে একটু প্রবলেম হচ্ছে, তুমি আসো আমি একটু নামাজটা পড়ে নেই। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, আমি কোনো ইন্টারাপ্ট করছি না, আপনি বলে যান, দরকার হলে না শোনা যাচ্ছে কিনা তাই। আচ্ছা ভাইয়া, তো আমি পরে ড্রয়িং রুমে গিয়ে, এটা বেশ অনেক বছর আগেরই কথা, আমরা তখন উত্তরাতেই থাকি একটা ইন্ডিপেন্ডেন্ট বাসায়। তো আমি গিয়ে ড্রয়িং রুমে শুলাম। তো আমি তো ঘুমের ভেতর আমি শুয়ে আছি, হঠাৎ করে মা দেখি বলছে কি তোরা কি নামাজ পড়তে দিবি না আমাকে? তো আমি আবার মাকে বললাম যে কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলো? বলে যে না না ওরা আমাকে নামাজ পড়তে দিচ্ছে না, আমার জায়নামাজ উল্টে দিচ্ছে। তা আমি আর
আম্মু আমাকে বললো তুমি শুয়ে যাও, এটা কোনো ব্যাপার না। তো আমাদের যে ড্রয়িং রুমটা ছিল ওটার জানালাটা ছিল এল শেপের। তো আচ্ছা আম্মু তো নামাজ পড়ছে, তো হঠাৎ করে আমি শুনছি যে কেউ নুপুর করে একবার আমার সাইড দিয়ে যাচ্ছে, পিছন দিয়ে হেঁটে হেঁটে ক্রস করছে, আবার ব্যাক করছে, আবার ক্রস করছে, ব্যাক করছে। এটা কিন্তু জানালার বাইরে, আমি কিন্তু রুমের ভিতরে শুয়েছিলাম, নিচতলায় থাকতাম আমরা। তা আমি আম্মাকে বললাম যে আম্মা আওয়াজ শুনতে পাচ্ছ তুমি? আম্মু বলে যে ওটা কিছু না, তুমি ঘুমাও। তো পরে আমি শুনে আমি বারে বারে আম্মাকে বলি যে আম্মা তুমি কি শুনতে পাও না? বলে ওরা আমাকে নামাজ পড়তে দিতে চাচ্ছে না, এর জন্য এরকম আওয়াজ করছে। আচ্ছা তা আমি আবার একটু ভয়ে আমি আমাকে বললাম আম্মা তুমি কি শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তা আমি আবার ভয়ে একটু আম্মার কাছে যে সোফাটা ছিল ওখানে গিয়ে শুইলাম। তা আম্মা বলে যে তুমি কিছু করো না, তুমি ঘুমিয়ে যাও, আমি নামাজ টামাজ পড়ে তোমাকে ডাক দিব। তো পরে তো আমি ঘুমিয়ে গেলাম, আম্মু গিয়ে নামাজ টামাজ পড়লো। বাট আমি পরে আম্মাকে সকালে জিজ্ঞেস করছি যে মা কি হয়েছে আসলে, আমি কিন্তু আওয়াজ পাইছি, তুমি পাও নাই? বলে আসে কতগুলা দুষ্ট, আমাকে তাহাজ্জুদের নামাজটা পড়তে দিতে চায় না, ওরা এরকম আওয়াজ করে সবসময়। আচ্ছা তো তখন আমি ফার্স্ট ফিল করছি যে আম্মা এগুলো শুনতেছে, আমি যেহেতু শুনতেছি আমি ফার্স্টে মনে করলাম আম্মু মনে হয় শুনতে পাচ্ছে না। বাট পরে দেখি যে না, আম্মুও শুনতেছে, আম্মুই ফার্স্টে বলতেছে যে ওরা জায়নামাজ উঠতে দিচ্ছে, আওয়াজ হচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, আম্মু ওদের সাথে কথাও বলছে। আচ্ছা তো সেই ফার্স্ট। আচ্ছা আপনি ওই যে মানে আপনাদের মনে হয় একজন মানে কি বলবো যে যিনি আপনাদের বাসায় সাহায্য করতেন এরকম কোনো একটা মেয়ে কি একটা ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এটা বলবেন, হচ্ছে এটা যে শুনে আমাদের আমার আসলে বাসাতে সেদিন থেকে। খুবই অদ্ভুত লেগেছিল, একটু কি বলতেন মানে কি হয়েছিল কাহিনী বলতেন? আচ্ছা ওটা হলো কি, এটা আমি এখনো এই বাসাতেই থাকি। আমরা তখন আমার 3 ছেলে মেয়ে বেশ ছোট, আমি ওদেরকে নিয়ে টিভি দেখছি। তো হঠাৎ করে আমার বাসায় একজন হেল্পার ছিল, তো ওর শরীরটা ভালো ছিল না। তো ওকে আমি মেডিসিন দিয়ে ও খেয়ে টেয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে ও গেস্ট রুম থেকে উঠে এসে চুল খুবই আওলা ভাওলা করা আমাকে এসে বলছে যে গিয়ে আমি রুগী নিতে আসছি, রুগী নিয়ে চলে যাচ্ছি। এমন ভাবে কথাটা বলেছে যে আমরা গিয়ে ভয়ে সবকিছু ফেলে ঘরে, আমি আমার 3 বাচ্চা নিয়ে, আমার আরেকজন হাউস হেল্প ছিল, ওকে নিয়ে গিয়ে আমরা রুমে ঢুকে গিয়েছি। পরে কাজের নিচে থেকে মানুষটাই যিনি ছিলেন, যিনি আপনাকে হেল্প করতেন, তিনিই বলছেন আমরা রোগী নিতে এসেছি, রোগী নিতে এসেছি, রোগী নিয়ে চলে যাচ্ছি। খুব অদ্ভুত। পরে আমি খুবই ভয় পেলাম, এবং কথাটা না একদম আউট অফ দ্য ব্লু বললো, মানে কোনো নাই, কোনো কিছু নাই। এই কথাটা বলার পরে আমি তো, বাচ্চারা যেহেতু ছিল ছোট আমার বাচ্চারা, ওদেরকে নিয়ে রুমে ঢুকে গিয়ে নিচে থেকে দারোয়ান এনে পরে আমি আবার গিয়ে ওনাকে পরের দিনই আবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ডক্টর দেখিয়ে ভালোভাবে। কিন্তু আমি সেবার খুব ভয় পেলাম। আরেকবার যেটা হলো, এটা রিসেন্ট কাহিনী একটা, আমি তখন যেহেতু আমরা বাসা নিয়ে ঘটনা শুনবো, আমি একটু মানে নাবিলাও যদি পার্টিসিপেট করতে চান করতে পারেন। আপনারা দুজন একটু বলবেন আপনাদের বাসাটা একটু বর্ণনা দিবেন, তাহলে মানুষজন ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। আসলে একদম উত্তরা মানে তো আমরা বুঝতেই পারছি একদম শহরের মধ্যে। আমাদের বাসাটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। আমি যে বাসায় এখন থাকি এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, 6 তলা। সো এটা এমন না যে অনেক পুরানো বাড়ি টাড়ি এরকম কিছু। বিল্ডিংটা একটু পুরানো হতে পারে, বাট ইটস লাইক একদম অ্যাপার্টমেন্ট। এখন যে অ্যাপার্টমেন্ট গুলোতে আমরা থাকি এরকম মডার্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিং। আচ্ছা আমরা তাহলে নেক্সটটা শুনি, আপনি কিছুটা বলতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সো এইটা গিয়ে এটাও আমার আম্মুকে ইনভলভ করে। তো আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে বাইরে ছিলাম বেশ মানে 20 দিনের মতন। তো আমার মা আমাকে ফোন করলেই শুধু বলতো তুমি যখন আসবা তোমার সাথে আমার কথা আছে। তো আমি বললাম কি হয়েছে বলো? বলে না এখন বলবো না, তুমি আসো আমি তারপরে বলবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আসার পরে আম্মু আমাকে বললো যে গিয়ে তুমি একটু তোমার ঘরটা আবার বন্ধ করিও। আমি যেহেতু একটু এগুলা বিশ্বাস করি, আমি কিন্তু সবসময় বাসা ওই যে বলে যে হুজুর টুজুর দিয়ে বন্ধ করানোর কারণে এগুলো আমি সবসময় করি। তো পরে আম্মু আমাকে নিয়ে বললো যে আমার হেল্প গুলা ড্রয়িং রুমে ঘুমায়, আমার যে হাউস হেল্প গুলো আছে ওরা ড্রয়িং রুমে ঘুমায়। তো বলে যে তোমার একটা মেয়ে রাত্রেবেলা উঠেছিল বাথরুমে যাওয়ার জন্য, বাট ও দেখে যে পাশে যে মেয়েটা ঘুমাচ্ছে ওর মাথার উপরে কালো একটা কেউ মানে এরকম করে ওর দিকে তাকিয়ে আছে, একটা শ্যাডোর মতন দেখা যাচ্ছে যে ও তাকিয়ে আছে ওর দিকে। তো ও ভয়ে আর যেতে পারেনি বাথরুমে, ও
ক্যাথা মুড়ি দিয়ে ওখানে শুয়ে গেছে। তো আমি বললাম এগুলা মনে হয় ঘুমের ঘোরে ছিল, ও হচ্ছে গিয়ে মা তুমি তো দেখো নাই। তো আম্মু বলে না, তারপর বলছি শুনো তুমি আমার কথা। তো আমি বললাম আচ্ছা। তো পরে মা বললো যে হচ্ছে গিয়ে আমি একদিন রাতের বেলা আম্মুর হচ্ছে গিয়ে ঘরের ভিতরে কে জানি নক করছে, আম্মু আমার মেয়ের বেডরুমে ছিল আর আমার ছেলের বেডরুমে। তো হচ্ছে গিয়ে আম্মু যে রুমটাতে ঘুমায় ওই রুমে কেউ নক করছিল, আর আম্মু শুনতে পাচ্ছে যে হচ্ছে গিয়ে কেউ আমাদের ইয়েতে খাওয়ার ঘরটাতে ডাইনিং স্পেসে কেউ হাঁটছে। আচ্ছা তো আম্মু কি মনে করে আম্মু গেটটা খুললো, গেটটা খুলে আম্মু দেখলো, দেখা যে কেউ নেই, বাট আম্মু কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছে। তো নন স্টপ শুনছে, আবার নকেরও আওয়াজ শুনছে, নক করছে কেউ দরজাতে। তো আম্মা বলল যে আমার কি মনে হলো, আমি আস্তে করে গিয়ে বারান্দার দরজাটা খুলে দিলাম, একটু করে শুধু ফাঁকা করে দিলাম দরজাটা। বলে যে জাস্ট ফাঁকা করে আমি রুমে আসছি, রুমের দরজাটাও লাগাই নাই, আমি দেখলাম হঠাৎ করে কি যেন দরজাটা ধাক্কা দিয়ে বের হয়ে গেল। ও মাই গড। তো তারপরে আম্মু আমাকে বললো যে এরপরে আমি তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিয়েছি, কিন্তু ওই জিনিসটা আম্মু আমাকে বলেছে আমার দেখে মনে হয়েছে তোমার বাসাটা আবার বন্ধ করানোর দরকার। আর আম্মু এগুলো একটু কম ভয় পায়, আম্মু যেহেতু এগুলো ফিল করে, আম্মু মনে হয় বুঝে বা আম্মুকেই মনে হয় এগুলো দেখা দেয়। আমি কিন্তু কখনো দেখি নাই এরকম। আবার আমার ছেলে দেখেছে, ছোট ছেলে। কি দেখেছে একটু বলবেন? মানে ও যে ছোট মানুষ। ও ছোট মানুষ তো, ও বলছে ও তখন 7-8 বছর হবে। ও রাতের বেলা আমি দেখতাম আমার দুই ছেলেই ঘুম থেকে উঠে চলে আসতো। জি। ঘুম থেকে উঠে চলে আসতো, কারণ আমার ছোট ছেলে দেখতো যে পায়ের কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা। ও ওটা দেখেই ভয়ে দুই ভাই মিলে দেখা যেত যে দৌড় দিয়ে চলে আসতো। বাট ওই জিনিসটা কিন্তু আমার বড় ছেলে দেখতো না, আবার আমার ছোট ছেলে দেখতো। বাট ওরা কিন্তু দুই ভাই একই ঘরে ঘুমায়। আচ্ছা 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 আচ্ছা। সো পরে ওকেও আমরা একটু যে হুজুর দিয়ে একটু ঝাড়লাম, আয়াতুল কুরসিটা ওকে শিখিয়ে বললাম যে সবসময় আচ্ছা মানে নিজেকে বন্ধ নাতিফা আপু, করতে। আমি আপনাকে একটু প্রশ্ন করি যে এই জি যে জি জি এই ঘটনাগুলো আপনাদের বাসায় একটা আধুনিক জি বাসা, খুবই একটা মানে কি বলবো যে এমন একটা জায়গায়, যে জায়গাটা একেবারেই মানে সব সময় মানুষজন চারিদিকে দেখা যায়। মানুষ থাকে। জি মানে এই মানে উত্তরা তো আসলে কি বলবো যে রাত ৩টার সময়ও উত্তরায় অনেক মানুষ থাকে যে জি এই জি জায়গায় ভাইয়া। একটা বাসা, এই বাসাটায় এই ধরনের ঘটনা কেন ঘটবে কি মনে হয়? আপনারা কোনো সময় ইনভেস্টিগেট করেছেন, বা আপনার কি মনে হয়, বা আপনাদের অন্য কোনো আমরা কখনো অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করি নাই, বাট আমরা কখনো ইনভেস্টিগেশন করি নাই, বাট আমরা হচ্ছে গিয়ে এগুলা ফেস করেছি, এটা করেছি, বাট কখনো আসলে ইনভেস্টিগেট করে দেখা হয়নি যে এরকম কেন হচ্ছে। আর এটা যদি আমি দেখতাম তাহলেও বুঝতাম। আম্মু যেহেতু ফিল করছে, আমি এটা বিশ্বাস করি যে এরকম কিছু আছে। আচ্ছা, আপনার কখনো মনে পড়ে যে এই যে মানে আপনি যতগুলো ঘটনা বলেন, এর মধ্যে কোনো একটা কিছু কখনো আপনি দেখেছেন এবং আপনার মানে মনে আছে এখনো, এবং জীবনে কোনোদিন না, আমি এরকম কখনো হয় নাই যে আমি কিছু দেখেছি। অনেক সময় ফিল করি রাত্রেবেলা যদি মানে হাঁটা চলার টাইমে যে হ্যাঁ মনে হয় কিছু দেখছে আমাকে, বাট এটা ছাড়া আমি কখনো এরকম ফিল করি না। তাহলে আপনি একটু আমরা সেদিন আরো কিছু ঘটনা শুনেছিলাম যেগুলো হচ্ছে আন্টি এবং আপনাদের ফ্যামিলি রিলেটেড, হয়তো এই বাসায় না অন্য কোথাও, সেরকম একটা ঘটনা যদি আমাদের একটু বলতেন। রাসেল ভাই, তার আগে আমি একটু এই বাসাতে ওর শাশুড়ি যেটা দেখেছিল হ্যাঁ 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 হ্যাঁ, একটু হ্যাঁ, ওটা ওইটাও কিন্তু খুব মজার ছিল। জি নাবিল, আপনি একটু মনে করিয়ে দেন তাহলে ভালো হবে। নাজিফা আন্টি খালা যেটা ও শুয়ে থাকতো যখন, হ্যাঁ রিমেম্বার? হ্যাঁ, আমি ওইটা আমার আমার শাশুড়ি থাকতো মাঝে মাঝে আমাদের সাথে এসে। তো হচ্ছে গিয়ে আমার শাশুড়ি এখন যেটা আমার ছেলেরা থাকে ওই রুমটা সেই টাইমে গেস্ট রুম ছিল না, আমার বাচ্চারা ছোট ছিল, তো আমার শাশুড়ি ওখানে থাকতো। তো ওখানে আমার শাশুড়ির বেডের সামনেই একটা বিশাল বড় ক্লোজেট করা, এবং মাঝখানে একটা লম্বা মিরর দেওয়া ছিল। তো দুপুরের টাইমে আমার শাশুড়ি সবসময় দুপুরের দিকে যে 12টা 12:30টার দিকে করে আমার শাশুড়ি ঘরে গেলেই আমার শাশুড়ি বলতো কি, দেখো তুমি ওখানে আয়নাতে দুইটা মেয়ে হাসতেছে, দেখো না তুমি? আমি বারেবার দুষ্টামি করতাম যে কোথায় মা, আমি তো দেখি না কোনো কিছু। একদিন আমার হাজবেন্ডকেও বলছে, আমার শাশুড়ি হাসতেছে, তো আমার হাজবেন্ড রুমের মধ্যে ঢুকছে, আমার হাজবেন্ডকে বলতেছে যে
কি রে তুই দেখিস না দুইটা মেয়ে এরকম হা হা করে হাসতেছে, চুল খোলা বসে আছে। তো আমার হাজবেন্ড বলে কি ওই যে পিছনে বারান্দা আছে তোমার, বারান্দার হচ্ছে কি ছায়া পড়তেছে এখানে। তো বলার পরে না আমার শাশুড়ি বলে কি কই দূর, আমি দেখতে পাচ্ছি দুইটা মেয়ে আয়নাতে এরকম। তো যে হ্যাঁ, আমার হাজবেন্ড আর কিছু বলে নাই, ও তো বের হয়ে গেল। পরে এরকম কয়েকদিন আমার শাশুড়ি বলেছে যে হচ্ছে কি দেখো এরকম আয়নাতে মেয়ে দেখা যায়। তো আমরাও না এরকম পাত্তা দিইনি কখনো। হঠাৎ করে আমার শাশুড়ি তখন রুমেই ছিল, হঠাৎ করে জানলা এই গ্লাসটা নিজে নিজে পড়ে ভেঙে গেল। আচ্ছা, পরে যাই হোক, পরে তো আমার আয়নার গ্লাসটা শাশুড়ি কোনো কারণ ছাড়া কোনো পড়ে কারণ ছাড়া, কোনো কিছু নাই, অদ্ভুত। নতুন আলমারি, এমনও না যে হচ্ছে অনেক পুরানো আলমারি টালমারি, কোনো কিছু। জাস্ট এরকম মা বলতো, আমরা জাস্ট হাসাহাসি করতাম। কাজের মেয়েরা যে ছিল আমাদের হাউস হেল্প গুলা, ওরাও কিন্তু মার সাথে গল্প করতো, ওরাও কিন্তু এরকম কিছু দেখতে পেতো। আমার শাশুড়ি দেখতো, আমার শাশুড়ি বলতো, আমার শাশুড়ি মানে সাথে ওরাও হাসাহাসি করতো। ওরাও ছিল, দুজন ছিল আমার শাশুড়ির সাথে নিচে বসে বসে ওরা গল্প করছে। আমার শাশুড়ি হচ্ছে কি বেডে ছিল, ধাম করে গ্লাসটা পুরো ভেঙে গেল। ওটাও ভেঙেছে প্রায় এরকম 1টা-1:30টার দিকে, এরকম দুপুর টাইমে জাস্ট পরে ভেঙে গেল। আচ্ছা, আমরা খুব অবাক হয়েছিলাম যে হচ্ছে এটা তো আসলে অবাক হওয়ার মতোই, মানে কোনো কারণ ছাড়া কাঁচ কেন ভেঙে পড়বে? মানে এটা তো এন্ড এমন না, ওগুলা কিন্তু ওই যে দিয়ে আটকানো থাকে, ওই যে সামনে দিয়ে যে ইয়েগুলা থাকে, প্লাগের হ্যাঁ, মতন হ্যাঁ, থাকে, ওগুলা দিয়ে আটকানো থাকে। আয়না তো ওইভাবেই ভালোভাবে আটকানো থাকে। এবং আপু, হ্যাঁ আমি আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো আসলে বললেন যে আপনি কিছু নিজে দেখেন নাই ওইরকম হ্যাঁ ভাবে। কিন্তু আপনার তো অনেক মানে স্টোরি আপনি ছোটবেলা থেকে হয়তো শুনেছেন আপনাদের ফ্যামিলির বা আমার শাশুড়ি কিন্তু সেম জিনিসটা আমার মেয়ের ঘরেও দেখেছে, আমরা কিন্তু কখনো দেখি নাই। আচ্ছা, তো মানে এটা মানে আপনাদের বাসায় তো ঘটছে, আপনাদের ফ্যামিলির মধ্যে আমি শুনেছি যে এরকম বেশ কিছু হ্যাঁ, ঘটনা যেগুলো আপনারা শুনেছেন। এরকম কোনো ঘটনা আপনি বলতে চান বা আপনার মনে পড়ে যেটা আপনার বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে? আমার একবার মনে আছে আম্মুর সাথে আমি একবার মাগরিবের টাইমে আমি ছাদে গিয়েছিলাম। তো জি, ছাদের ভেতরে ওই যে ব্রিক্স আছে না, ইট ইট দিয়ে এরকম জি। সার্কেল করা ছিল। তো ওখানে আমি কি মনে করে আমি সার্কেলটা ওই ইটটাকে লাথি মারতে গিয়েছিলাম। তখন আম্মু আমাকে আটকেছে, বলে কি নামাজ পড়ছে ওখানে ডিস্টার্ব করো না। আচ্ছা, আমি বললাম কি নামাজ পড়ে? বলে যে পড়ছে কেউ নামাজ, ওই ইয়েটা গোলটা ভেঙো না। কিন্তু আমি আম্মুকে আর আমি তখন আর কিছু বলি নাই। সন্ধ্যার পরে যখন নামাজের টাইমটা শেষ, আমরা কিন্তু ওই যে আমার আবার তখন আমরা ছোট ছিলাম, তখন আমরা নিউ ডিওএইচএস এ থাকতাম। তখন আমরা আবার খেলতে উঠেছি সন্ধ্যা পরে, ওই যে কাজে মেয়েগুলো কাপড় আনতে যায়, তখন ওদের সাথে গেলাম, তখন কিন্তু ওই রাউন্ডটা আর ছিল না। বুঝতে পেরেছি। আমাদের হাতে সময় আছে আর ৪ মিনিট। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্ট এসেছে এবং আমি মনে করি যে যেহেতু আমি ১ম এই পরিচয় করে দিয়েছিলাম নাবিরাকে, এই কারণে হচ্ছে অনেক মানে এরকম মেসেজ আজকে দেখছি যে রেডিও, তারপরে এরকম ধরনের কিছু। তো আমার মনে হয় যে নাবিলাকে আমরা খুব দ্রুতই আবার দেখতে পাবো অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনোভাবে। বাট নাবিলা যদি একটু ইনশাআল্লাহ। অ্যাড্রেস করে সবাইকে, তাহলে একটু করেন। ভাই আমি জানি না আমি কি বলবো। না, তা বলছি না। মানে আপনাকে নিয়ে আপনি আসার পরে যে লিখছেন, এটা নিয়ে যদি কিছু বলতে চান। আম, প্রথমত তো নাজিফার অনেক গল্প আমি নিজেই অনেক শুনি নাই, অনেক কিছু আপনার বাসায় গিয়ে সেদিনকে গল্পের ছলে বের হয়ে গেল। আম, তো আবার গল্পগুলো শুনে না আবার সিরিয়াস গুজবাম্পস হচ্ছে। আমি চুপচাপ বসে শুনছি, আমি ঘরের কাজ বন্ধ করে আমি এখন গল্পই শুনছিলাম। আর দ্বিতীয়ত থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আপনি সবসময় থ্যাংক ইউ আমাদের রাসেল সবাইকে ভাইয়া। এইভাবে মানে গল্পের খোঁজে আপনি যে কোথায় কোথায় চলে যান, সেটা আমার কাজিনের বাসা হোক, সেটা রোজ টাউন হোক, বা সেটা টরন্টো, এনিওয়্যার, আপনি যেভাবে ছুটে যান গল্পের খোঁজে, আসলে আপনার ডেডিকেশনকে আমার অনেক অনেক রেসপেক্ট। আর আপনার সাথেই কাজ করছি, আপনাকে একটা স্ক্রিপ্ট পাঠানোর কথা, আমার খুব ইচ্ছা আমার একটা, ওটা একটু ডিফারেন্ট অবশ্যই, একটু ফান টাইপের কন্টেন্টটা নিয়ে একটা পডকাস্ট শুরু করার, ব্লগের মতন। যখন লঞ্চ করব ডেফিনেটলি সবাইকে জানাবো, পোস্ট করব, অবশ্যই সবাই শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। বাট থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই ইনভাইট করার জন্য, রিয়েলি রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ নাবিলা, আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং নাজিফা আপু, আমি জানি যে
ব্যস্ততার মাঝে সব কাজ-টাজ শেষ করে এখন বাজে ১২টা ৪৪। আপনি আমাদেরকে সাথে যে জয়েন করেছেন এবং আপনি আপনার ঘটনাগুলো বলেছেন এবং খুব চমৎকারভাবেই বলেছেন সেগুলো। আমি খুবই আনন্দিত যে আপনাকে পেয়েছি আজকে এবং আমরা থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। নো, এটা নো। আমার ফার্স্ট থ্যাংক টাইম। ইউ। থ্যাংক ইউ। আপনি মানে চমৎকারভাবেই বলেছেন পুরো জিনিসটা এবং মানে আমি অনেকদিন পর্যন্ত এটা ভুলব না যে মানে আয়নার সামনে যে আয়নার কাঁচ কোনো কারণ ছাড়া ভেঙে পড়ে। এটা আমরা খুবই এটা অবাক আসলে খুবই হয়েছিলাম ইউনিক সেদিন ছিল। শুনে। আমরা নিজেরাই খুব অবাক হয়েছি জি, যে মানে এটা হচ্ছে আপনি গিয়ে যতগুলো এটা বললেন তার মধ্যে এটা খুবই ইউনিক ছিল এবং আমি বিশ্বাস করি যারা শুনছেন তারাও বলবেন যে এটা আসলেই খুবই ইউনিক ছিল। না আর সবথেকে অবাক করা বিষয় আমার শাশুড়ি যখন আমার মেয়ের ঘরে আসছে, মেয়ের ঘরে থাকছিল, আমার মেয়ের ঘরের দূরে যে উইন্ডোর বড় থাই গ্লাসটা ওখানেও উনি সেম ২ টা মেয়েকেই দেখেছে গল্প করতে। হাসছে, গল্প করছে এরকম। বাট আমরা কখনো এরকম দেখি নাই। রাইট, রাইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা মানে নাজিফা আপু আপনাকে এবং থ্যাংক ইউ ভেরি মাচ এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা করব যে আপনারাও এরকম ঘটনা পাঠাবেন এবং লাইভে অংশগ্রহণ করবেন। আপনারা চেয়েছিলেন বলে আমরা আসলে এই ধরনের একটা শো